আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড। ৫ আগস্টের পর ট্রাইব্যুনালের প্রথম রায়, মরদেহ পোড়ানোর মামলায় ৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা। পটিয়া থানার ওসির অপসারণের দাবিতে ৭ ঘণ্টা ধরে চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ। গণঅভ্যুত্থানকারীদের উপরে হামলা মেনে নেয়া না নেয়ার হুঁশিয়ারি এনসিপি। গণতন্ত্রকে শক্তিশালী করতেই সংস্কারে বিএনপির ছাড়। মন্তব্য তারেক রহমানের। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। সংসদীয় সীমানা ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একমত সব রাজনৈতিক দল। মধ্য জুলাইয়ে সনদ ঘোষণার আশা ঐকমত্য কমিশনের। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইরাত্রি এবং এদিকে মশিউর অনেক। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর এবার প্রথম কোনো মামলার সাজা পেলেন শেখ হাসিনা। আদালত অবমাননার দায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আর এই একই মামলায় ২ মাসের সাজা পেলেন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল। আদালতের রায় বলেন, ফোনে মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে বিচার প্রক্রিয়ায় বাধা দিয়েছেন এই শেখ হাসিনা। এদিকে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ৮ জনকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ২। রাব্বি হোসেন জানাবেন বাকিটা। ৩৬ দিনের রক্তাক্ত অভ্যুত্থানের পরে জনমনে আকাঙ্ক্ষা তৈরি হয় গণহত্যার বিচারের, যেখানে প্রধান অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছেন তিনি। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। গত বছরের ২৫ অক্টোবর ভারতে বসেই গাইবান্ধার সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে টেলিফোনে কথা বলেন শেখ হাসিনা। সেখানে ২২৭ জনকে মারার লাইসেন্স পাওয়ার কথা বলেন তিনি। এ ফোন আলাপের জেরে আদালত অবমাননার অভিযোগে মামলা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ মামলায় ২৫ মের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও জারি করা হয়। তবে শেখ হাসিনা হাজির না হয়ে ফোনালাপের জবাব না দেয়ায় তার অনুপস্থিতিতে বুধবার মামলার পূর্ণাঙ্গ শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। এদিন ফাঁস হওয়া শেখ হাসিনার সেই ফোন কল শোনানো হয় ট্রাইব্যুনালের এজলাসে। রায়ের শুনানিতে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অডিও কলের ফরেনসিক করে প্রমাণ পেয়েছে এটি শেখ হাসিনারই ফোন কল। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ টিম নামের একটি গ্রুপে আওয়ামী লীগ নেতা শাকিলের সাথে কথা হয় শেখ হাসিনার, যার অ্যাডমিন সুকান্ত নামের আরেক আওয়ামী লীগ নেতা, যেখানে স্পষ্ট শোনা যায় শেখ হাসিনার প্রকাশ্য হুমকি। পরে আদালতের এমিকাস কিউরি শুনানিতে তার পরামর্শ দেন ট্রাইব্যুনালকে। বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন। মামলার পূর্ণাঙ্গ শুনানি শেষে শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১। আর আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দেয়া হয় ২ মাসের কারাদণ্ড। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম সাজা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মনে করে, তারা রিপোর্ট দিয়েছেন যে সাক্ষীরা সাক্ষী দিতে ভয় পাচ্ছেন এবং যারা আরও মামলা করার জন্য এখানে আসবেন, বাদী হবেন, তারাও মামলা করতে ভয় পাচ্ছেন, যেটা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল। এটাই আদালত আমাদের যে সাক্ষ্য প্রমাণ ছিল, যে দলিলাদি ছিল, সেটাকে সঠিক পেয়েছেন মর্মে আদালত ফাইন্ডিং দিয়েছেন। রায় ঘোষণা শেষে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়ার সাথে যারাই জড়িত তাদের হত্যার হুমকি দিয়েছেন শেখ হাসিনা। সেই বক্তব্য ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালও রায়ের পর্যবেক্ষণে বলেন, শেখ হাসিনার এই বক্তব্যের কারণে মামলার সাক্ষীরা ভয়ভীতি পেয়েছেন এবং বিচার প্রক্রিয়ায় বাধা তৈরি হয়েছে। যেদিন শেখ হাসিনা গ্রেপ্তার হবেন সেদিন থেকেই এই সাজা কার্যকর হবে। বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা, যারা সরকারি কর্মকর্তা, তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। সেই কারণে এই কন্টেম্পট প্রসিডিংসটা আনয়ন করা হয়েছিল। যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন, তারপর থেকে এই সাজা কার্যকর হবে।
এ ধরনের মামলায় পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নজির না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে সরকারি খরচে আইনজীবী পান শেখ হাসিনা। রায় ঘোষণার পর শেখ হাসিনার আইনজীবী বলেন, শেখ হাসিনার ফোন কল সত্য নয়, এটি আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন ছিল। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। এদিন জুলাই আগস্টে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রাব্বি হোসেন, এখন, ঢাকা। গণতন্ত্রের ভিত্তি শক্ত করতেই বিএনপির সংস্কারে ছাড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 1 যুগ পর অনুষ্ঠিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে একথা বলেন তিনি। এ সময় নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। জামাত, এনসিপি সহ বেশ কিছু দলের চাওয়া সংখ্যানুপাতিক নির্বাচন, আর এই দাবিতে চলতি সপ্তাহেই মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এই সমাবেশকে বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হিসেবে দেখছেন। প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া একটি ষড়যন্ত্রের অংশ। যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে পিআর, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করতেই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বুধবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। জানান, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই শহীদের আত্মত্যাগ পূর্ণতা পাবে। লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে না। আমরা সেই জন্য মনে করি এই মুহূর্তের প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় যেতে হলে আগে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন। তার জন্য জনগণের ভোটে সংসদ দরকার। এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। আপনাদের মনে আছে, আমরা যখন প্রেসিডেন্সিয়াল টাইপ থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, প্রধান সব দলগুলো ঐক্যবদ্ধভাবে সংসদে একমত হয়ে সংসদে পাশ করতে হয়েছে। এদিকে দলের সর্বোচ্চ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে সংস্কারে ছাড় দিচ্ছে বিএনপি। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, উল্লেখ করে নির্বাচনের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে নেতাকর্মীদের সেদিকে সজাগ রাখার আহ্বান জানান তিনি। বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ, ওই যে 12,50,00,000 যে কাউন্সিলর কথা বলেছি, সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবেন, আমাদের পক্ষে ইনশাল্লাহ তারা রায় দিবেন। আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। দল ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ না করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। যারা জনগণের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজি সন্ত্রাসের পক্ষ নেবে, তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে জুলাই পথযাত্রার দ্বিতীয় দিনে পথসভায় এই কথা বলেন তিনি। এছাড়া চট্টগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশনের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে পুলিশকে কোনো দলের পুলিশ না হয়ে রাষ্ট্রের বাহিনী হওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আরও জানাবেন মোকাররম হোসেন। এনসিপির জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে নেতাকর্মীদের কর্মসূচি শুরু হয় রংপুরের সাতমাথা এলাকা থেকে। কুড়িগ্রামের রাজারহাট অভিমুখে এই পদযাত্রায় পথে পথে দেখা মেলে মানুষের সঙ্গে। রাজারহাটে পৌঁছালে এনসিপির পথসভা রূপ নেয় জনসভায়। রাজারহাটের সভা থেকে আগামী নির্বাচনের বার্তা আসে এনসিপির নেতাদের বক্তব্যে। দলের যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদকে ঘোষণা করা হয় রাজারহাট, ফুলবাড়ী ও সদর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম 2 সংসদীয় আসনের প্রার্থী হিসেবে। পদযাত্রার পথসভা থেকে যারা জনগণ ও মানুষের অধিকার বিরোধী অবস্থানে থাকবে কিংবা সন্ত্রাস ও চাঁদাবাজির পক্ষে থাকবে, তাদের বিরুদ্ধে এই বাংলায় বারবার গণঅভ্যুত্থান ঘটবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয়, কোন স্বৈরাচার, কোন ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকতে পারে না। যারা এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান তৈরি হবে। চট্টগ্রামের পটিয়ায় এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের হামলার ঘটনার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের উপর অন্যায়ভাবে কেউ হাত তুললে ফলাফল ভালো হবে না। এই গণঅভ্যুত্থানের সৈনিকদেরকে আবার আক্রমণ করা হয়েছে, আবার পুলিশে হামলা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আবারও এই গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে নির্মমভাবে অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। বক্তব্যে নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য হতে দেওয়া হবে না জানিয়ে 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহারে অংশ নিতে আমন্ত্রণ জানান নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে পুলিশ বাহিনীর সমালোচনা করেন এনসিপির অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। আমাদের এনসিপির পুলিশও প্রয়োজন নয়। এনসিপি মনে করে জনতাই বৈধতা এবং জনতাই হচ্ছে ক্ষমতা। উত্তর জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে পদযাত্রার পর 3রা জুলাই নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ে পদযাত্রার কর্মসূচি রয়েছে এনসিপির। মোকাররম হোসেন, এখন কুড়িগ্রাম। লাঠিচার্জের ঘটনায় চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে অপসারণ না করলে কাল সারা দেশে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। এর আগে দুপুর 12টা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে তারা ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারী হাজার হাজার মানুষ। শোয়েব রহমান জানাচ্ছেন বাকিটা। মঙ্গলবার রাতে পুলিশের 2 দফা হামলা ও লাঠিচার্জ এবং 10 থেকে 15 জন আহতের ঘটনার প্রতিবাদে সকালে পটিয়া থানার সামনে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতৃবৃন্দ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণের দাবিতে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন তারা। বেলা 12টার দিকে থানার সামনে থেকে সরে পটিয়া বাইপাস সড়কে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। থানার ওসি অপসারণ ও লাঠিচার্জের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর হুঁশিয়ারি দেন তারা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন, সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। আমাদেরকে ডিস্ট্রাক্ট করে, আমাদেরকে অপ্রস্তুত করে ফেলে, অপ্রস্তুত করে আমাদের উপর হামলা করা শুরু করে। আমরা অনেকক্ষণ ধরে বসে থাকছি জ্যামে, গাড়ি কোনো ছাড়তেছে না, শুধু বলতেছে ছাড়তেছে। রাত্রে আমার ফ্লাইট, গাড়ি এভাবে বন্ধ, আমি কিভাবে যাব? ভোগান্তি তো হচ্ছে, আমরা যাব চট্টগ্রামে এগুলো মাল নিয়ে। কর্মসূচি ঘিরে জনদুর্ভোগ লাঘবে বেলা 2:45টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী। মানুষের ভোগান্তি কমাতে সড়কটির অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন বেশ কয়েকবার। তাতে সাড়া দেননি অবরোধকারীরা। দ্রুত পটিয়া থানার ওসিকে অপসারণ করা না হলে আগামীকাল সকাল 10টা থেকে সারা দেশে ব্লকেট সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পটিয়া থানার ওসিকে স্থায়ী অপসারণ করা না হয় তাহলে চট্টগ্রাম সহ
বাংলাদেশের ছাত্র জনতা কঠোর কর্মসূচিতে যাবে। তারপরে তো তারা বলেছে যে আজকের পর্যন্ত তাদের ব্লকেটটা এখানে তারা স্টপ করবে এবং আগামীকালকে থেকে তারা নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে। তো এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা নেবেন এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ কর্তৃপক্ষ। চট্টগ্রামের ডিআইজি বলেন, কথায় কথায় আন্দোলন এবং অপসারণের দাবি কতটা যৌক্তিক তা বিবেচনা করতে হবে। এছাড়া থানার মতো স্পর্শকাতর স্থানে ভাঙচুরের ঘটনা ঘটলে পুলিশের কি ভূমিকা নেওয়া উচিত তাও জানতে চান তিনি। ঘটনার প্রবাহে ওসি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থাগুলো যৌক্তিক কিনা, কতটুকু যৌক্তিক, কারণ থানার নিরাপত্তা নিশ্চিত করা, থানার কাস্টডিতে যে সমস্ত লোক আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এগুলো তো ওসির কাজ। মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার নেতা দীপঙ্কর তালুকদারকে আটক করে থানায় সোপর্দ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। কিন্তু পুলিশ তাকে আটকে অপারগতা প্রকাশ করায় বাকবিতণ্ডায় জড়ায় পুলিশ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এখন চট্টগ্রাম। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীরা কি অবরোধ এখনো করছে নাকি তারা প্রত্যাহার করেছে, কি আছে সবশেষ আপনার কাছে তথ্য? অনেক সন্ধ্যা 7টায় তাদের পূর্ব নির্ধারিত যে আলটিমেটাম ছিল বা নির্ধারিত সময় ছিল সেই 7টার পরেই কিন্তু অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে প্রায় দীর্ঘ 9 ঘন্টা পরে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত পটিয়া থানার সামনে সড়ক অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারীরা এবং এরপরে দুপুর 12টার পর থেকে কিন্তু পটিয়া বাইপাস সড়কটি তারা অবরোধ করে নেন এবং বাইপাস সড়কটি অবরোধ করার পরেই কার্যত চট্টগ্রাম কক্সবাজার যেই মহাসড়কটি রয়েছে সেই সড়কটি অচল হয়ে পড়ে এবং দুপাশে কিন্তু দীর্ঘ সারির যানজট তৈরি হয় এবং সন্ধ্যা 7টায় তারা আলটিমেটাম অনুযায়ী সন্ধ্যা 7টার পরে অবরোধ তুলে নেওয়ার পরে এই মুহূর্তে যান চলাচল শুরু হয়েছে। যেহেতু সারা দিন এই সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারেনি, যেই কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজট ঠেলে এখন যানবাহনগুলো অত্যন্ত ধীর গতিতে যেই গন্তব্য রয়েছে সেই গন্তব্যে কিন্তু তারা যাচ্ছেন এবং আমরা দেখেছি যে এই যানজট নিরসনে কিংবা যানবাহনগুলোকে কিছুটা সুশৃঙ্খলভাবে যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করে দিতে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করছেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখনও এই যানজট নিরসনে কাজ করছেন। একই সাথে যদি বলি যে গতকাল আজকে বিকেলে যখন 6টা 5 মিনিটে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা তখন কিন্তু তারা বলেছিলেন যে আজকে 7টা পর্যন্ত তারা অবরোধ করে রাখবেন এবং এর মাধ্যমে এরপর যদি তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আগামীকাল সকাল 10টা থেকে কিন্তু সারা দেশে তারা ব্যাপক পরিসরে কর্মসূচি ঘোষণা করবেন। তবে কী ধরনের কর্মসূচি সেটি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তাদের যে দাবি ছিল যে মূলত চট্টগ্রামের পটিয়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ এবং একই সাথে এসপি তার অপসারণ, এই দাবিগুলো কিন্তু তারা বলছিলেন যে যদি পূরণ না হয় তাহলে তারা কর্মসূচি দেবেন। এখন পর্যন্ত কিন্তু তাদের দাবি অনুযায়ী কিন্তু এই যে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে অপসারণ করা হয়নি, কারণ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে থানার ভিতরে বিশৃঙ্খলা করলে সেখানে স্বাভাবিকভাবেই ওসির পক্ষ থেকে থানার নিরাপত্তা বিধানে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। তিনি কোন পরিস্থিতিতে এই ব্যবস্থা নিয়েছেন সেটি আসলে তারা বিবেচনা করতে হবে, অন্যথায় শুধুমাত্র দাবির প্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণ করার পক্ষে নন বা সেটি সুযোগ নেই। তো এখন পর্যন্ত যেটি বলতে পারি যে সড়কে যান চলাচল শুরু হয়েছে কিন্তু দীর্ঘ যানজট রয়েছে। সারাদিনের ভোগান্তি শেষে এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও যানজট ছেড়ে যেতে কিন্তু এখনো অনেকটা সময় লাগবে, কারণ পুরো সড়ক জুড়েই কিন্তু যানজট তৈরি হয়েছে। চট্টগ্রামের পটিয়ার বাইপাস থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অনেক চট্টগ্রামের পটিয়াতে সদ্য সংঘটিত যেই সেখানকার আন্দোলন তার বিষয়ে সবশেষ খোঁজখবর ছিলেন সহকর্মী শোয়েব রহমান। সংসদীয় আসনের সীমানা নিয়ে স্বতন্ত্র কমিটি গঠন ও তত্ত্বাবধায়ক সরকার পুনরায় প্রতিষ্ঠায় একমত হয়েছে সব রাজনৈতিক দল। এদিকে বিএনপির সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বহাল চাইলেও বেশিরভাগ রাজনৈতিক দল চায় বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ার বাইরে রাখার পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল। এ নিয়ে পরবর্তীতে আলোচনা হবে জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে, যা ছিল বেশ ইতিবাচক। আরও জানাচ্ছেন আসিফ বিল্লাহ। সকল বীর শহীদদের 2008-এর নবম জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারসাজির অভিযোগ করেন ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয় রাজনৈতিক দলগুলো। আমি গণমাধ্যমের বন্ধুদের অনুরোধ
এই সমস্যা সমাধানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করে প্রতি জনশুমারির পরে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের জন্য একটি স্বাধীন অস্থায়ী সীমানা নির্ধারণ কমিশনের। এ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার বেলা 11টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 8ম দিনের সংলাপ শুরু হয়। কমিশনের প্রস্তাব অনুযায়ী সীমানা নির্ধারণের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটি ইসিকে সহযোগিতা করবে। তবে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে না। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ ও বিলম্বিত না হয় সে উদ্দেশ্যেই একটা অস্থায়ী কমিটি করা হবে বলে জানান ঐকমত্য কমিশনের সদস্যরা। আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সীমানা নির্ধারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবং এ নিয়ে অতীতে বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছিল। সে কারণে ঐকমত্য কমিশনের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো একে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আলোচনার মধ্য দিয়ে একমত হতে পেরেছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবে সমর্থন জানায় জামাত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে আপত্তি তোলে বিএনপি। সীমানা নির্ধারণ নিয়ে আলাদা কমিশন নয়, বিদ্যমান আইনেই নতুন ধারা যুক্ত করে একটি অস্থায়ী কমিটি গঠনের সুপারিশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সঙ্গে যোগ দেয় কয়েকটি দল। আরপিইউ, ডিলিমিটেশন অ্যাক্ট, ভোটার তালিকা নিবন্ধনী অ্যাক্ট, অবজারভার নিয়োগের অ্যাক্ট এবং এই সমস্ত কত অ্যাক্ট আছে জানেন? আমি পেয়েছি 17টার মধ্যে বিধিমালা, নীতিমালা সহ এবং অবজারভার নিয়োগ সংক্রান্ত সহ এগুলো সব সন্নিবেশিত করলে 18টা 19টা হয়। তো এগুলোর বিষয়ে অসংখ্য আইনের মধ্যে ছোট 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 সংশোধনের প্রস্তাব আমরা করেছি। পরে যুক্তিতর্ক শেষে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। সংসদীয় এলাকায় সীমানা নির্ধারণে আগামী নির্বাচনে ইসির অধীনে কমিটি গঠন ও দীর্ঘমেয়াদে একটি স্বতন্ত্র কমিটি গঠনের বিষয়ে একমত হয় বিএনপি, জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। দুপুরের বিরতির পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফের বৈঠকে বসে ঐকমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সবকটি রাজনৈতিক দল এক হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। ত্রয়োদশ সংশোধনী বহাল রাখার পক্ষে মত দেয় বিএনপি। তবে বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে এর বাইরে রাখার পক্ষে মত দেয় বেশিরভাগ রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে অল পার্টি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করার প্রস্তাব দেয় এনসিপি। তবে এ বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব দেয় জামাতের নায়েবে আমির। এই প্রস্তাবকে অবাস্তব বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। নির্বাচন কমিশনের বাইরে ইন্ডিপেন্ডেন্ট একটি কমিটি গঠন করা হবে। কমিশন প্রস্তাব করেছিল এটার নাম হবে কমিশন, নামের শেষে। এ নিয়ে অনেকে আপত্তি করেছেন। তো সেক্ষেত্রে এটা কমিটি, কমিশনের জায়গায় শব্দটা কমিটি দিয়েই আমরা সকলে ঐক্যমত হয়েছিলাম। এখানে জামাত ইসলামী কমিশনের যে প্রস্তাব ছিল সাংবিধানিক কমিটি এবং কমিশন, এটাতে আমরা একমত ছিলাম। বুধবারের বৈঠকে আলোচিত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো কাছাকাছি এসেছে বলে জানান কমিশনের সদস্য সচিব। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে চলতি মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি। তবে বৈঠকের অগ্রগতি নিয়ে খুব বেশি আশাবাদী নয় এবি পার্টি। দলটির সদস্য সচিব বলেন, সবার আগে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ সহ মৌলিক বিষয়ে একমত হতে হবে রাজনৈতিক দলগুলোকে। ঐকমত্য কমিশনের প্রস্তাবে তারা 1 নম্বর যেটা বলেছেন, তারা একটা কমিশনের প্রস্তাব তারা দিয়েছিলেন ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ করার ব্যাপারে নির্বাচন কমিশনকে সহায়তা করবার জন্য একটা কমিশন করা যায় কিনা। যে সীমানা নির্ধারণ করা হয় নির্বাচনী আসন ঠিক করবার জন্য, সেইটা কি পদ্ধতিতে হবে? বর্তমান যে নির্বাচন কমিশন আছে তার অধীনে একটা এক্সপার্ট কমিটি করে দিয়ে এইটা কাজটা করা হবে, না নতুন করে সীমানা নির্ধারণ করবার জন্য আলাদা একটা কমিশন করা হবে? হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে নৈতিক মান বজায় রেখে গণমাধ্যমকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুশান ভাইস ও ইউনেস্কোর কর্মকর্তা মেহেদি ভেঞ্চেলাহর সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিশ্বের প্রধান সমস্যা হলো মিথ্যে তথ্য। বিষয়কে ক্রমাগত গোলাবর্ষণ সাথে তুলনা করেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি নিয়মিত গণমাধ্যমও অনেক বিভ্রান্তিকর তথ্যের উৎস বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা।
এনবিআরের আন্দোলনের কারণে আইএমএফকে চিঠি দিতে হয়েছে, যা বিব্রতকর ছিল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এসএমএ ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে শেষ হবে এমন কিছু সংস্কার কাজ চলমান রয়েছে, আর বর্তমানে এসএমই এর অর্থায়ন একটা বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। এমনি হোক, আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মাঝে কতগুলো মেজর, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটু সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। মানে দুর্বল ব্যাংক কী করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস হলো ব্যাংকের প্রবলেম, যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। এনবিআরের ব্যাপার আপনারা জানেন, এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। আইএমএফের মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্স নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি, আই হ্যাভ টু রাইট এ লেটার। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। চট্টগ্রাম বন্দরের কাস্টমস কমিশনারকে বরখাস্ত করার বিষয়টি এনবিআরের এখতিয়ার, তবে কর্মকর্তাদের কাজ বন্ধ করে সরকারকে জিম্মি করার ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বন্দর বিক্রি করতে আসেনি, দেশের জন্য যেটি ভালো তাই করা হবে। এ সময় নিউ মেরিন টার্মিনাল পরিচালনায় দায়িত্বে থাকা সাইফ পাওয়ারের সঙ্গে চুক্তি আর নবায়ন হচ্ছে না বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের সেবা বিশ্বমানের ও গতিশীল করার পরিকল্পনা সামনে আসার পর থেকেই চলছে বিতর্ক। এমন কথা উঠেছে, অন্তর্বর্তী সরকার কি বিদেশিদের হাতে বন্দর তুলে দিচ্ছে? রাজনৈতিক দল এবং সরকারের মধ্যেও এ নিয়ে চলছে কথা চালাচালি। আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। এমন আলাপ আলোচনার মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ার টেকের সঙ্গে সরকারের চুক্তি শেষ হচ্ছে আগামী রোববার। এই অবস্থায় পরবর্তীতে কাকে দায়িত্ব দেওয়া হবে তা ঠিক করতে সচিবালয়ে বসে বন্দর ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা। বৈঠক শেষে সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের মুখোমুখি নৌ পরিবহন উপদেষ্টা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। তারা বলেন, সাইফ পাওয়ারের সঙ্গে চুক্তির নবায়ন হচ্ছে না। আগামী 6 মাস বন্দরের নিউ মেরিন টার্মিনাল পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী। 16 বছর একটা কোম্পানি কাজ করছিল, তাদেরও সহযোগিতা যাতে নেভি পায় তারা সেই জন্য কাজ করবে বলে আমাকে বলেছে, এবং আমাদের কোনো আপত্তি নেই তাতে, কারণ মোস্ট অপারেটর তো সবই তো তাদেরকে নিতে হবে। G2G ভিত্তিতে চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য একটা চুক্তিতে পৌঁছাতে সরকার মূলত দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রশ্ন ছিল, এত সমালোচনার পরও সরকার কেন বিদেশি কোম্পানিকেই বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চাইছে? পোর্টের এক নম্বর হলো এফিসিয়েন্সি বাড়বে, আর দ্বিতীয়ত হলো যে আমাদের এখন যে টার্ন অ্যারাউন্ড টাইমটা, এটা দেখবেন যে অনেক তারা এফিসিয়েন্ট করে কমাই নিয়ে আসবে। অ্যান্ড থার্ড ওয়ান হলো যে তারা নতুন নতুন রুট তৈরি করতে পারবে। এখন মনে করেন আমাদের সিঙ্গাপুরের উপরে ট্রান্সশিপমেন্টের জন্য নির্ভর করতে হচ্ছে, কলম্বোর উপর নির্ভর করতে হচ্ছে, তখন দেখা যাবে হয়তো তারা অনেক ডাইরেক্ট শিপিং রুট বের করে ফেলবে। ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই পোর্ট। দুবাই পোর্ট কি কোনো দেশ নিয়ে গেছে পর্যন্ত? আমাদের যে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের, যে এরা আসলে আবার ওই স্বার্থ পুরো হবে না। যেগুলো আমরা জানি পোর্টের, আপনারা ভালো করে জানেন যে পোর্টের চাঁদাবাজি কীরকম হয়। জানতে চাওয়া হয়, নির্বাচন পরবর্তী সরকার পূর্বের বৈঠকের অনুশাসন ও সিদ্ধান্ত মানবে কিনা, এবং 6 মাস পরই কি তাহলে ডিপি ওয়ার্ল্ডই বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে? যখন আকাশে চাঁদ উঠিবে তখন সকলেই দেখিবেন। কন্টিনিউশন অফ দ্য গভর্নমেন্ট, যেই গভর্নমেন্টই হোক, সেটা রেভলিউশনারি গভর্নমেন্ট হোক, মার্শাল ল হোক, যে কোনো গভর্নমেন্ট হোক, একটা কন্টিনিউশন সেই গভর্নমেন্ট যদি না থাকে তাহলে আজকে আমরা এখানে বসে কি করলাম? এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরের কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি সম্পূর্ণই
এনবিআর এর এখতিয়ার। তবে কাজ বন্ধ করে সরকারকে জিম্মি করার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, হুঁশিয়ার করেন তিনি। ওনারা বন্ধ রেখে পুরো দেশকে একটা জিম্মি করে ফেলেছিলেন না, এই জন্য আমি এই তো কথা বলতে চাই না। পুরো দেশকে জিম্মি করার কারোর দায়িত্ব কাউকে দেওয়া হয় না। ব্রিফিংয়ে জানানো হয়, ডিপি ওয়ার্ল্ড বিশ্বের ৮০টিরও বেশি দেশে বন্দর পরিচালনা করে এবং তারা দায়িত্ব পেলে দেশের জন্য ভালোই হবে। এছাড়া মোংলা বন্দরকে শুধুমাত্র গাড়ি আমদানির জন্য ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সরকার। সে লক্ষ্যে ৩ মাসের মধ্যে বন্দরটিতে 2টি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে একটি চীনা প্রতিষ্ঠান। অতি সত্বর মংলা পোর্টে 2টো কন্টেইনার টার্মিনাল তৈরি করবে। আজহার লিমন, এখন, ঢাকা। কুমিল্লার মুরাদনগর এবং ভোলার নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সাথে সাথে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। প্রতিরোধের ব্যবস্থা দেখলে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনিনি, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। যেহেতু আপনার ওই জায়গার একটা প্রশ্ন উঠালেন, এই জন্য গতকালকে আমার একজনের জিজ্ঞেস করছিল ওই উপদেষ্টা লাইসেন্স পেল কিভাবে। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ। সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন যন্ত্রের বড় সংস্কার প্রয়োজন। একই সাথে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের উদ্যোগগুলো পরবর্তী রাজনৈতিক সরকারের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানের নতুন শ্রম বাজার আর পাশাপাশি কর্মী প্রেরণার চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সেমিনারে তিনি একথা বলেন। প্রবাসীদের জন্য ট্রেনিং এর ক্ষেত্রে হোক বা ওয়েলফেয়ারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে 2-3টা মিটিং হয়েছে। আমাদের পক্ষে ইনিশিয়েট করা সম্ভব, আমাদের পক্ষে শেষ করা সম্ভব না। অনেক বড় সংস্কার প্রয়োজন, হয়তো এটা 5 থেকে 10 বছর লাগবে। মালয়েশিয়াতে আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, 12 লক্ষ লোক নেবে, 10 লক্ষ লোক নেবে। আমি ওখানে ঘুরে আসছি, আমার কথা শুনেন। মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40 হাজার লোক নেবে। শেষ করছি এখন সন্ধ্যায়। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পটিয়া থানার ওসি অপসারণ সহ দাবি পূরণের আশ্বাসে 7 ঘণ্টা পর চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক। জন অধিকারের বিরুদ্ধে দাঁড়ালে বারবার গণঅভ্যুত্থান হবে। কুড়িগ্রামে পথসভায় এনসিপি আহ্বায়ক, পটিয়ায় পুলিশ অ্যাকশনের সমালোচনা। গণতন্ত্রকে শক্তিশালী করতেই সংস্কারে বিএনপির ছাড়, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড 5 আগস্টের পর ট্রাইব্যুনালের প্রথম রায়। মরদেহ পোড়ানোর মামলায় 8 জনকে গ্রেফতারে পরোয়ানা। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।